হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিন সকালে যা যা কাজ করি সেই সব কাজ করে নেওয়ার পর এরই মধ্যে হাজব্যান্ডও স্নান করে নিয়েছে আর পুজোও সেরে নিয়েছে। আর তারপরে তার পুজো হয়ে যাওয়ার পর আমিও পুজো সেরে নিয়েছি আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে। তো প্রতিদিন সকালে যেরকম চা বানাই তো সেই চা বানানোর জন্য বসিয়ে দিয়েছি। আর তারই মধ্যে আমি যেহেতু বাড়িতেই ঘিটা বানাই তাই ওই ছাঁকনিতে করে দুধের সরটা ছেঁকে রেখেছিলাম। আর তার সাথে ব্রেকফাস্ট বানানোরও প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো আজকে বানাবো, আগের দিন ভিডিও যদি দেখে রাখেন তাহলে সেখানেই বলেছিলাম, একজন বৌদির কাছে আমি এখানে একটা চিড়ের রেসিপি খেয়েছিলাম, তো সেটা আমার খুব ভালো লেগেছিল। তো সেটাই আমি আজকে বানাবো। তো তার জন্য প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল আর তার মধ্যে 1 চামচ ঘি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোলমরিচ আর একটা এলাচ। আর এরই মধ্যে আমি জিরেটাকে 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো। তো এটা কিন্তু খুব চটজলদি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। আমরা যে চিড়ের পোলাও বানিয়ে থাকি তার থেকে একটু আলাদা। তো এরপর এর মধ্যে লবণ দিয়ে আবারও মটরটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, মটরটা একটু নরম হওয়ার জন্য। আর এরপরে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম ধনেপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা আর সামান্য লবণ। ঠিক যেভাবে আমরা ধনেপাতার চাটনি বানাই ঠিক সেরকমই বানিয়ে ফেলতে হবে। আর এরই মধ্যে কিন্তু মটরটাও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তো মটরটা নরম হয়ে যাওয়ার পর যে ধনেপাতার পেস্টটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। তো জারে যেটুকু ধনেপাতার চাটনি বেঁচেছিল সেটাও জল দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিয়েছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি। এই রেসিপিটা একটু এই টক ঝাল মিষ্টি এরকম হয়। তো জলটা শুকিয়ে এলে মানে যে ধনেপাতা চাটনিটা করেছিলাম সেটা একটু ভেজে নিতে হবে। তো জলটা যখন একটু শুকিয়ে আসবে তার মধ্যে যে চিড়েটা ভেজানো ছিল সেটা ওর মধ্যে দিয়ে দেব। এরপরে জিরেটাকে ভালোভাবে ওই যে মশলাটা তৈরি করেছি তার মধ্যে মিশিয়ে নিলাম। আপনারাও চেষ্টা করবেন একদিন এটা বাড়িতে বানিয়ে নেওয়ার, সত্যি কিন্তু খেতে খুব ভালো হয়। তো মিশিয়ে নেওয়ার পর আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো আমার ওই কি নাম দেব জানি না, ধনে চিড়ে, হ্যাঁ এই নামটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো আমার জন্য আমি এই নামটাই দিয়ে দিলাম। তো এর উপরে আমি একটু আবার সামান্য কাগজি লেবুর রসও দিয়েছিলাম, ওই যে বললাম একটু টক ঝাল মিষ্টি ধরনের খেতে হয়। তো হয়ে যাওয়ার পর হাজব্যান্ড আর আমার দুজনের জন্যই আমি আলাদাভাবে বেড়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে নেওয়ার পর আবার কিচেনে চলে এলাম লাঞ্চের জন্য। তো লাঞ্চের জন্য যা যা বানাবো সেই সমস্ত সবজিগুলো বের করে নিয়েছি। তো এরই মধ্যে তাড়াহুড়ো করে সমস্ত চপিং কাটিং করে নিলাম আর একদিকে দুধ গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম। তো হাজব্যান্ড এসেছিল, যেহেতু সে বাড়িতে আছে কিছু হেল্প করতে হবে কিনা সেজন্য। তো আমি বললাম না না, এমন কিছু দরকার নেই, আমি নিজেই করে নিতে পারবো। তো দুধ গরম হয়ে যাওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছিলাম আর প্রথমেই আমি বেগুন আর বড়িটা ভেজে নিয়েছিলাম, তো সেটার আর ভিডিও করা হয়নি। তো সেগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সামান্য হিং। তো আজকে আমি বানাবো পালং শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা সবজি। বড়ি খেতে আমাদের দুজনেরই বেশ ভালো লাগে, তাই এবার যখন বাড়িতে ছুটিতে গিয়েছিলাম আর আমার বাবা মা যখন এসেছিল তখন তারা ওই পোস্ত, বড়ি মানে যে জিনিসগুলো এখানে অতটা ভালো পাওয়া যায় না তো সেগুলো সব এনে দিয়েছিল।
তো সেইখান থেকেই 4 প্যাকেটের মতো বড়ি নিয়ে এসেছি। তো আমি প্রায় সব তরকারিতেই ওই যেরকম লাউ, পালং শাক এগুলো যখনই করি তখনই চেষ্টা করি কিছু বড়ি ওর মধ্যে দিয়ে দিতে, কারণ দুজনেরই যেহেতু প্রিয় তাই দুজনেই খুব ভালোভাবে খেয়ে নিই। আর নিরামিষ তরকারির মধ্যে এসব দিলে কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর এতে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তো যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে একটু আসবে, তখনই তার মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা। আর এই রান্না করতে করতে কিন্তু প্রবচন শুনতে খুব ভালো লাগে। তো আমি ওই ইন্দ্রেশ মহারাজের প্রবচনগুলো বেশ শুনি। ওনার ভাগবতম পাঠগুলো কিন্তু খুব সহজ সরলভাবে বোঝান উনি, তো বেশ ভালো লেগে যায়। রান্না করার টাইমটাও বোঝা যায় না, আর একটু ভগবত ভক্তিও হয়ে যায়। তো পালং শাকের তরকারিটাও কিন্তু এর মধ্যে হয়ে গেছিল। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু হাতে করে ভেঙে ওই তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো মহারাজের প্রবচনের মাঝে মাঝে যখন ওই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর লীলা কথা বলেন, তো সেগুলো কিন্তু খুব ভালো লাগে শুনতে, আর সেই শুনেই কিন্তু হাসছিলাম। তো তরকারিটা হয়ে যাওয়ার পর আবার কড়াই একটু সামান্য তেল দিয়ে একটু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম, তো সেগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। আর এরই সাথে যেহেতু ফুলকপি আলু পনিরের রসা করব, তার সেই মশলাটাও বানিয়ে নিলাম। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। তো মিক্সিটা চালাতে ইচ্ছে করছিল না, এত সুন্দর একটা গল্প পড়তে শুরু করেছিলেন মহারাজ, তো মনে হচ্ছিল সেটা শুনে যায়। ठाकुर जी बोले श्री जी आएंगे, बगल में खड़ी है बाबा, वो भी पधारी है। बाबा बोले मुझसे झूठ मत बोलो, श्री जी नहीं आएंगे। ठाकुर जी बोले बाबा तुमको कैसे पता कि श्री जी आएंगे कि नहीं, मैं जब कह रहा हूँ आएंगे तो फिर मान क्यों नहीं रहे हो। बाबा के नेत्र सजल है। बाबा बोले लाला तुम अकेला आए हो, यही मारी अभी तक खाना दो। তো এরই মধ্যে আলু আর পনিরটাও ভাজা হয়ে গেছে। তো এরপর ওই কড়াইয়ে সমস্ত একটু ফোড়ন দিয়ে আর মশলা দিয়ে আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর একটু ঝোলটা ফুটে এলে তার মধ্যে ওই আলু, ফুলকপি, পনির, না আলু আর ফুলকপিটাই প্রথমে দিয়েছিলাম। তারপর ওটা একটু ফুটে যাওয়ার পর মানে একটু ওই গালাগা গালাগা যেটা বলি আমরা, তো সেই ভাবটা এসে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই পনিরগুলো। আর একই সাইডে আমি ওই ভাতটা করার জন্য জল বসিয়ে দিয়েছিলাম। তো জলটা গরম হয়ে গেলে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। তো দেখুন ঝোলটা একটু কম হয়ে আসলে তখন আমি ওই পনিরগুলো দিয়ে দিলাম, আবারও একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে ঝোলটা নামিয়ে নিলাম। আর এরপর একটু আমি করলা ভাজাও করে নিয়েছিলাম। যেহেতু অনেকগুলোই করলা ছিল তাই একটু একটু করে ডেলি না খেলে শেষ হবে না আর নষ্টও হয়ে যাবে। তো আজকের লাঞ্চ রেডি হয়ে গেছে, বেগুন ভাজা, করলা ভাজা, স্যালাড, আর তার সাথে পালং শাক আলু বড়ি দিয়ে সবজি, ফুলকপি আলু পনিরের রসা আর গরম গরম ভাত। তো এরপরেই আমরা দুজনে লাঞ্চটাও সেরে নেব। তো বিকেল হয়ে যাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়েছি ওয়াকিংয়ের জন্য। তো এটা আমাদের ক্যাম্পের ভেতরেই একটি বেকারি শপ, আরও দুটো বেকারি শপ আছে কিন্তু তার মধ্যে এটাই বেশ ভালো। তো সেখানে বাচ্চাদের নিয়ে চলে এসেছি তাদের পছন্দ মতো কেক খাওয়ানোর জন্য, আর তার সাথে আমরাও একটু কেক আর পিৎজা খেয়ে নিয়েছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু সমস্তই ভেজ, মানে যে কেক বানানো হয়
বা পিৎজার যে ডোটা বানানো হয় সেখানে কিন্তু কোনো রকম এগ ব্যবহার করা হয় না। এটা আমাদের একজন ক্যাম্পেরই যিনি এমপ্লয়ি আছে তার ওয়াইফের শপ, তো তারাও কিন্তু সম্পূর্ণভাবে ভেজিটেরিয়ান। তো তাই আমরাও এখান থেকে কিন্তু মাঝে মাঝে কেক পেস্ট্রি খেয়ে থাকি। তো এখানে বাচ্চাদের জন্য কিছু মাফিনস, কাপকেক ওরা নিজেদের পছন্দ মতো খেয়েছে, আর আমরা একটা করে পেস্ট্রি নিয়েছিলাম, আর তার সাথে একটা পিৎজাও নেওয়া হয়েছিল। তো আমাদের ক্যাম্পের ভেতরে কিন্তু সব রকম ফেসিলিটি আছে, মানে বাইরে যাওয়ার কিন্তু দরকার নেই। যদি আপনার ইচ্ছে হয় তাহলেই বাইরে যেতে হবে, যেমন ধরুন শপিং কমপ্লেক্স বা রেস্টুরেন্ট বা এরকম বেকারি, তাছাড়া সবজির দোকান বলতে পারেন, গ্রসারির দোকান, সমস্ত কিছুই ক্যাম্পের ভেতরেই আমাদের অ্যাভেলেবেল। ইভেন সিনেমা হলও কিন্তু ক্যাম্পের ভেতরেই আছে, আর তার সাথে জিম করার জন্য জিমও আছে। তো আমাদের ওয়াকিং শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো তারই মধ্যে সেই বাচ্চাটা পা ধরে গেছে, তো সে তার মায়ের কোলে উঠে পড়েছে। তো বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে চলে এলাম সন্ধে দেওয়ার জন্য। তো এই সন্ধ্যের টাইমটা কিন্তু খুব ভালো লাগে। তো প্রতিদিনই কিন্তু সকাল সন্ধে আমি চেষ্টা করি কিছুক্ষণ ভগবানের সাথে সময় কাটানোর জন্য। তো সন্ধে দেওয়ার পর চলে এলাম আবারও রাত্রে ডিনার বানানোর জন্য। তো এরই মধ্যে আমার বান্ধবী ফোন করছে, তো তার সাথে কথা বলতে বলতে আমি রাত্রে আটাটা মেখে নিলাম। আর আজকে আমি আটাটা মেখেছিলাম মেথি দিয়ে, মানে মেথি শাক দিয়ে। আজকে বানাবো মেথি পরোটা, আর তার সাথে আলু, কুমড়ো আর ছোলা দিয়ে একটা সবজি। তো আমার হাজব্যান্ড আর সকাল থেকেই শুধু বলছে কি হেল্প করব বলো, কি হেল্প করব বলো। তো দেখলাম আজ ওর কাজ করার খুব ইচ্ছে, কাজ করতে না দিলেই নয়। তো বললাম যে ঠিক আছে, তো তুমি এসে একটু কুমড়োটাই কেটে দাও। এই কুমড়ো কাটতে না আমার একদম ভালো লাগে না, আর স্পেশালি এই কুমড়োর ছালটা কিন্তু খুব শক্ত ছিল। তো সে কুমড়ো কেটে দিয়ে আমাকে আজ হেল্প করলো। তারপরে যেরকমভাবে আমরা কুমড়োর তরকারি বানিয়ে রাখি ঠিক সেভাবেই ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর ওই যে বান্ধবীর সাথে কথা বলছিলাম, তার সাথে কথা বলতে বলতে আমি হিংটা দিতেই ভুলে গিয়েছিলাম। কুমড়োর তরকারিতে কিন্তু এই হিং না দিলে খেতে ভালো লাগে না, মানে আমার মনে হয় সেটা। তো তাই জন্য আলুটা দেওয়ার পর আমি এবার হিংটা দিয়েছি, আর ওকে বলেওছি এই তোর সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি এটা ভুলে গেছি। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম কুমড়োটা, আর তারপরে সব মিশিয়ে তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো সেই বান্ধবীর সামনেই বিয়ে, তো আমি যেতে পারছি না, সেই জন্য তারও খুব মন খারাপ আর আমারও খুব মন খারাপ। তো সেই নিয়েই কথা হচ্ছে। তো এখন সেই দাদাও আমাদের সাথে ভিডিও কলে অ্যাড হয়ে গেছে। তো কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসছে, তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। তো তরকারিটা হয়ে যাওয়ার পর তার একটু কিছুক্ষণ পরে আমি ওই পরোটাটা বানাতে এসেছি। তো পরোটাটা ওই খাওয়ার ঠিক আগেই বানাই, পরোটা বা রুটি যেটা বানাই সেটাই। গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। তো এই রুটি বা পরোটা যখনই করি, তো তার মধ্যেই আমি সবার সাথে ফোনটা সেরে নিই। সবার সাথে মানে দুই বাড়ির সাথে, এই বাড়ির বাবা মা আর ওই বাড়ির বাবা মা। তো সেটাই আজকেও করেছি। তো আমার রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে, তবে সব থেকে যেটা আমার বেশি হেডেক লাগে সেটা হলো ঘর গোছানো। এই ঘর গোছানোর কাজটা না আমার কিন্তু খুব শক্ত মনে হয়। তো রাত্রের ডিনার কিন্তু আমার রেডি হয়ে গেছে, মেথি শাকের পরোটা আর কুমড়ো আলু ছোলা দিয়ে সবজি। তো খাওয়া দাওয়ার প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে চলে এসেছি দুধ গরম করার জন্য।
তো প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে এই 1 গ্লাস করে দুধ আমরা কিন্তু খেয়ে থাকি। তো আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।